জর্ডানের সাথে সেই সৈনিকগুলো বেরিয়ে পড়ে পূর্ব ইউরোপের এক গভীর অজানা জঙ্গলে। সূর্যের আলো গাছের ঘন ডালপালা পেরিয়ে খুব কষ্টে মাটিতে পৌঁছায়। চারদিকে কুয়াশার হালকা আস্তরণ, যেন পুরো জায়গাটা এক রহস্যে ঢাকা। মাটিতে পড়ে থাকা পচা পাতার ভাঙা ডালপালার উপর দিক দিয়ে যখন সৈনিকগুলো হাঁটছিল, তাদের বুটের শব্দও শোনা যাচ্ছিল। জঙ্গলটা এতটাই শান্ত ছিল। কিন্তু জঙ্গলের গভীরে ঢুকতে ঢুকতে পরিবেশ আরও অন্ধকার, আরও ভারী হয়ে ওঠে। ফোনের সিগন্যাল চলে যায়। হঠাৎই তারা গুলির আওয়াজ শুনতে পায়। সাথে সাথে সব সৈন্যরা লুকিয়ে পড়ে আর দেখতে থাকে যে গুলির আওয়াজটা কোন দিক থেকে এলো। জর্ডান দূরবীন নিয়ে একটা শেল্টার দেখতে পায়। শেল্টার কাকে বলে? শেল্টার বা বাংকার যুদ্ধের সময় গুলি বা আক্রমণ থেকে বাঁচার জন্য একটা নিরাপদ জায়গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম বাংকার বিভিন্ন দেশে বানানো হয়েছিল। সেরকমই একটা শেল্টার বা বাংকার এখানেও আছে, তবে এটা একটু আলাদা। ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সেই সৈনিকগুলো জর্ডানকে সাবধানে সে বাংকারের কাছে নিয়ে যায়। কয়েকজন সৈনিক বাংকারের ভেতরে যায় আর কয়েকজন বাইরে থাকে। বাংকারটা অনেক বছর পুরনো। বাংকারের ভেতরটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে অন্ধকার। দেওয়ালে রক্তের দাগ, ভাঙা যন্ত্রপাতি আর পরিত্যক্ত কাগজপত্র মনের মধ্যে ভয় বাড়িয়ে তুলছিল ওদের। মনে হচ্ছিল জায়গাটা অতীতের কোনো ভয়াবহ দৃশ্য ধরে রেখেছে। ঠিক এই সময় গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। বাইরে থাকা সৈনিকগুলো কাদের যেন দেখে না জেনে শুনে গুলি চালাতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তো সেখানে আছে। বাংকারের ভেতর থেকে একটা সৈন্য বাইরে এসে কিছু দূরে গিয়ে দেখে সেখানে মানুষের চিহ্ন মাত্র নেই। এদিকে হঠাৎই কোত্থেকে যেন একটা গুলি এসে তার কাঁধে লাগে। ডিসি তাকে একটা নিরাপদ জায়গায় বসিয়ে রাখে। সন্ধ্যা হয়। তারা আবার সেই বাংকারের ভেতরে যায়। ইটের মোটা মোটা দেওয়াল, লোহার বড় দরজা, ভেতরে থাকা লাইটগুলো মাঝে মাঝে জ্বলছে আর নিভে যাচ্ছে। অন্ধকারের মধ্যে তারা লাইট নিয়ে পুরো বাংকারটা ঘুরে দেখে। হঠাৎ দুটো সৈনিক সেই বাংকারের মধ্যে কতগুলো লাশ পড়ে থাকতে দেখে। তারা ভয় পেয়ে ভীষণ জোরে চিৎকার করে। ডিসি ও জর্ডান সেখানে ছুটে যায়। সেই লাশগুলো শরীরে কোনো জামা কাপড় ছিল না। একটা লাশের ওপর আরেকটা চাপানো ছিল, যেন লাশের পাহাড়। বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এবং দেখা যায় সেই লাশগুলোর মধ্যে থেকে একটা লোককে তারা খুঁজে পায়, যে কিনা এখনও বেঁচে আছে। কি করে সম্ভব? এই লোকটার নাম বেথার। তারা সেই লোকটাকে সেখান থেকে উঠিয়ে অন্য একটা রুমে নিয়ে আসে। তবে লোকটা ভীষণ অদ্ভুত। না কোনো নড়াচড়া করছে, না কোনো কথাবার্তা, শুধুমাত্র নিঃশ্বাস নিচ্ছে। এবং এটা থেকেই বোঝা যায় সে জীবিত, যেন এক জ্যান্ত লাশ। ডিসি ও জর্ডান ভাবে সে হয়তো কোনো আঘাত পেয়ে এরকম হয়ে গেছে, সময় হলে ঠিক মুখ খুলবে। তবে সেখানে থাকা একটা সৈনিক এই লোকটাকে মেরে ফেলতে চায়। জর্ডান বাধা দেয়। তারপর তারা সেই বাংকারের গায়ে লেগে থাকা একটা চিহ্ন দেখতে পায়। চিহ্নটা দেখে ডিসি জর্ডানকে বলে, আমরা জার্মান শেল্টারে কি করছি? তুমি কি এখানে সোনা খোঁজার জন্য এসেছো? তোমার মিশনটা কি সেটা তো বলনি। জর্ডান সেরকম একটা গুরুত্ব দেয় না। সে তার কাজ করতে থাকে। জর্ডান সেই বাংকারটার মধ্যে কি যেন খুঁজেই চলেছে। আশপাশটা ভালো করে দেখতে থাকে। অবশেষে সে একটা রুমে বড় আকারের লোহার একটা মেশিন খুঁজে পায় এবং সেই রুমের দরজাটা লাগিয়ে সে মেশিনটাকে ভালো করে দেখতে থাকে। এরপর দেখা যায় সেই সৈনিকটা যে কিনা ওই লোকটাকে মারতে চাইছিল, সে আবার ওই লোকটার সঙ্গে কথা বলতে গেছে। লোকটা সৈনিকটার সামনাসামনি বসে। সৈন্যটা অনেক চেষ্টা করছে লোকটার মুখ থেকে কিছু বের করার, কিন্তু লোকটা একটাও শব্দ করে না, একইভাবে বসে আছে। তবে যখন সে সৈন্যটা টেবিলের নিচে তাকায়, তখন সে সেই লোকটা ছাড়া আরও একজনের কালো বুট পরা পা দেখতে পায়। সে সাথে সাথে তার বন্দুকটা নিয়ে তাকে মারার জন্য ওঠে। তবে সেখানে সে দেখে সেই লোকটা ছাড়া আর কেউ নেই ওখানে। তাহলে ওই পা দুটো কার? এদিকে জর্ডান সেই বড় আকারের মেশিনটা নিয়ে পরীক্ষা করতে থাকে। তখনই সে তার পেছনে কারো একটা উপস্থিতি টের পায়। দেখা যায় তার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। তার মুখটা ঠিক করে বোঝা যাচ্ছে না। জর্ডান পেছনে ঘুরে তাকালেই সেই অচেনা লোকটা অদৃশ্য হয়ে যায়। জর্ডান দরজা খুলে দেখে সেখানে ডিসি দাঁড়িয়ে। ডিসি ভেতরে এসে লোহার মেশিনটা দেখে বুঝে যায় যে জর্ডান এখানে এই মেশিনটার খোঁজেই এসেছে। ডিসি জর্ডানকে মেশিনটার কথা জিজ্ঞেস করে, এটা কি? জর্ডান বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংকারটা নাৎসিদের গোপন গবেষণাগার ছিল। নাৎসি সেনা মানে জার্মান সেনা। এখানে তারা বন্দী হওয়া সৈন্যদের ওপরে অমানবিক পরীক্ষা চালাতো। যে লোকগুলো লাশ পাওয়া গেছে তারা মূলত তাদেরই কোনো পরীক্ষা নিরীক্ষার শিকার হয়েছে। এই মেশিনটা দ্বারা মৃত সৈনিকদের আত্মাকে আটকে রেখে তাদেরকে আবার যোদ্ধা হিসাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছিল হিটলার। নাৎসিরা চেয়েছিল এমন একটা বাহিনী বানাতে যাদের হারানো অসম্ভব। মানে সোজা ভাষা বলতে গেলে একটা সৈন্য, সেই সৈন্যটাকে আমি গুলি করে মারলাম, সেই সৈন্যটার মৃত আত্মাকে নাৎসিরা এই যন্ত্রের মাধ্যমে আবার ডেকে নিয়ে আসে এবং একটা মৃতদেহের মধ্যে সেই আত্মাটাকে ঢুকিয়ে দেয়। তাতে কি হলো?
তাতে এই হলো যে তাদের সৈন্য সংখ্যা কখনো কমবে না, যতবারই মারবে সে আবার কোনো শরীর নিয়ে ফিরে আসবে। তো যাই হোক, এই ছিল নাৎসিদের এক্সপেরিমেন্ট। তবে কোনো একটা সময় এই মেশিনটার ব্যবহার জার্মান সরকার বন্ধ করে দেয়। মার্কেটে এখন এই প্রজেক্টটার ডিমান্ড বিশাল, কোটি কোটি ডলার। আর বিশাল অঙ্কের এই টাকা অর্থাৎ এই মেশিনটা বাংকারের মধ্যে পড়ে আছে। ওইদিকে একটা সৈনিক বাংকারের মধ্যে থেকে কারো একটা চিৎকার শুনতে পায় এবং সেই সৈন্যটা সেই চিৎকারটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য এগিয়ে যায়। কিন্তু অবাক ব্যাপার, সে সেখানে কাউকেই খুঁজে পায় না। এদিকে আরেকজন বাংকারের ভেতরে থাকা ইলেকট্রিসিটি যখন ঠিক করতে থাকে তখনই সেখানে হঠাৎ রেডিওতে একটা জার্মান ভাষায় গান নিজে নিজেই চলতে থাকে। ডিসি চেষ্টা করে গানটা বন্ধ করার, কিন্তু গান কিছুতেই বন্ধ হয় না। অবশেষে সেখানে শর্ট সার্কিট হয় এবং গানটা বন্ধ হয়ে যায়। তবে দেখা যায় সন্ধেবেলায় বাংকারের বাইরে জঙ্গলে সাদা আলোয় ভরে উঠেছে। সন্ধেবেলায় সাদা আলো, কতগুলো লোককেও দেখা যায় দাঁড়িয়ে থাকতে, তবে তাদের মুখগুলো স্পষ্ট বোঝা যায় না। বাংকারের বাইরে থাকা সৈনিকগুলো ফায়ারিং করতে শুরু করে, তবে কোনো কাজ হয় না। তারা সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে মারতেই পারে না, তাদের গায়ে একটাও গুলি লাগে না। কিছুক্ষণ দুই দলের মধ্যে ফায়ারিং চলার পর আবার অন্ধকার হয়ে যায় আর প্রচণ্ড জোরে বাতাস বইতে থাকে। হঠাৎ বাতাস বওয়া বন্ধ হয়ে যায়, পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। কিন্তু সৈন্যরা দেখে তাদের একজন সঙ্গী সেখানে নেই, অর্থাৎ ওই অদ্ভুত লোকগুলো যাদেরকে বোঝা যাচ্ছিল না তারা হয়তো তাদের সঙ্গীকে তুলে নিয়ে গেছে। তারা চিন্তায় পড়ে যায়। একটা সৈনিক সেখানে অনেক দিন আগেকার একটা বুলেটও দেখতে পায়, সেটা সে ডিসিকে দেখায়। বুলেটটা ছিল বহু পুরানো, যেন পুরোটাই নষ্ট হয়ে গেছে। ডিসি এই সমস্ত অদ্ভুত জিনিসগুলো দেখে গিয়ে রেগে যায় এবং সেই লোকটা মানে ব্রেথার দিকে বন্দুক তাক করে। ব্রেথা প্রথমবারের মতো চোখ নাড়িয়ে ডিসির দিকে তাকায়। ডিসি তাকে না মেরে সেখান থেকে চলে আসে। ব্রেথার ওপর সবার এরকম রেগে যাওয়ার কারণ তারা ভেবেছিল ব্রেথা হয়তো সবটা জানে, কিন্তু তাদেরকে কিছু বলতে চাইছে না, বা ব্রেথা হয়তো এই অদ্ভুত কাণ্ডগুলোর সঙ্গে জড়িত। তো যাই হোক, এরপর জর্ডান একটা পুরনো প্রজেক্টর চালু করে। সেখানে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি সৈনিকদের একটা আর্কাইভ দেখতে পায়, ভিডিও আর্কাইভ। সে ভিডিও সে ডিসিকে দেখায়। কি দেখা যায় ভিডিওতে? ভিডিওতে দেখা যায় নাৎসি ইউনিফর্ম পরা সৈনিকরা একটা ঘরে দাঁড়িয়ে আছে, আর ঘরের মাঝখানে সেই লোহার তৈরি অদ্ভুত যন্ত্রটা চালু করা হয়। যন্ত্রটা চালু হওয়ার সাথে সাথে ঘরে অস্বাভাবিক শক্তির প্রভাব দেখা যায়। সৈন্যগুলো ধীরে ধীরে অস্পষ্ট বা অদৃশ্য হয়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছিল তারা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা মারা যায় না, এক ধরনের অদৃশ্য অবস্থায় থাকে। ভিডিওটা দেখে জর্ডান পরিষ্কার বুঝতে পারে এই যন্ত্রটা ছিল এমন একটা যন্ত্র, নাৎসিরা এমন এক ধরনের সৈনিক বানাতে চেয়েছিল যারা অদৃশ্য থাকবে, যাদের গায়ে গুলি লাগবে না এবং শত্রুপক্ষে ধরা অসম্ভব হবে। মানে কল্পনা করো এমন একটা যুদ্ধ যেখানে সৈন্যরা আছে এবং অপরপক্ষের সৈন্যদেরকে দেখাই যাচ্ছে না, তারা গায়েব। তো গুলি চালাবে কাকে? কি করে বুঝবে ওদিকে শত্রু আছে? অথচ যে সৈন্যরা গায়েব আছে তারা কিন্তু ঠিক গুলি চালাতে পারবে, তারা দেখতেও পাচ্ছে। এই ভিডিওটা দেখার পরে ডিসি বুঝতে পারে যে বাংকারটা শুধুমাত্র একটা পরিত্যক্ত জায়গা নয়, এখানে অনেক ভয়ঙ্কর পরীক্ষার ফল এখনও জীবিত আছে এত বছর পরেও। তার মানে এখনও সেই অদৃশ্য সৈনিকগুলো এখানেই আছে। ডিসি সবকিছু শুনে এখান থেকে চলে যেতে চায়। জর্ডান বলে, তুমি এটা করতে পারো না, তোমাকে আমি টাকা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার মিশন কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সিকিউরিটি দিতে বাধ্য। সে আরও বলে, তোমার দলের সব সৈনিকদের তো একটা সুন্দর পরিবার আছে, আর আমি যে অর্গানাইজেশনের হয়ে কাজ করি তারা যদি জানতে পারে যে তোমরা আগে চলে গেছো বা এই মিশনটা আমি কমপ্লিট করতে পারিনি, তাহলে তারা প্রথমে তোমাদের পরিবারের কাছে যাবে, তোমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। আমি যাদের হয়ে কাজ করি তারা প্রচণ্ড পাওয়ারফুল এবং ভয়ানক। প্রথমে তোমাদের পরিবারকে মারবে এবং তারপর আমার পরিবারকে শেষ করে দেবে। মানে বলতে গেলে জর্ডান ডিসিকে ব্ল্যাকমেল করে বা ভয় দেখায়। ডিসি জর্ডানের উপর প্রচণ্ড রেগে যায়। এদিকে বাইরে সেই হারিয়ে যাওয়া সৈনিকটা চিৎকার করতে থাকে। হঠাৎ করে তার চিৎকারের আওয়াজ ডিসি এবং তার দলের লোকেরা শুনতে পায়। দেখা যায় সেই সৈনিকটাকে সেই অদৃশ্য সৈনিকগুলো খুব বাজেভাবে অত্যাচার করে মারছে। তারা তার পায়ে মোটা পেরেক ঠুকে দেয় আর ব্যথায় চিৎকার করতে থাকে ওই সৈনিকটা। শুধু তাই নয়, এরপরে অদৃশ্য সৈনিকগুলো ওই সৈনিকটার চোখের মধ্যে একটা বন্দুকের গুলি ঢুকিয়ে দেয়। জর্ডানকে দেখা যায় সে তার ডিভাইসে তার টিমের পাঠানো একটা মেসেজ পায়। তার টিম জানায় এখানে এসে পৌঁছতে তাদের এখনও 3 দিন সময় লাগবে। আর এদিকে দেখা যায় একটা সৈনিক বাংকারের বাইরে বসে তার বন্দুকের গুলি সেট করছিল। সেই সময়
তার পেছন থেকে একটা হাত বেরিয়ে এসে তার নাক মুখ চেপে ধরে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। জর্ডান খুব ভালো করে বুঝতে পারছিল তারা এই জঙ্গলের মধ্যে এখানে ফেসে গেছে, কতগুলো এমন মানুষের মাঝখানে যে মানুষগুলোকে তারা চোখেই দেখতে পাচ্ছে না। সকাল হয়, দেখা যায় আগের দিনের হারিয়ে যাওয়া এবং কাল রাতে যাকে সেই অদৃশ্য সৈনিকগুলো ধরে নিয়ে গেছিল তাদের দুজনের লাশ দুজনের সাথে এক অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে রেখে গেছে ওই অদৃশ্য সৈনিকগুলো। ডিসি সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই, কারণ তারা এই মিশনটা যদি কমপ্লিট না করে জর্ডানের টিম তার পরিবারকে মেরে ফেলবে। ডিসি একজন সৈন্যকে জর্ডানকে ডাকার জন্য বাংকারের ভেতরে যেতে বলে, আর যখন সেই সৈন্যটা বাংকারের ভেতরে যায় তখন সে কাউকে একটা দেখে এবং তাকে দেখে সে গুলি চালাতেই যাবে, একটা লোক তাকে দেওয়ালের সঙ্গে পিষে মেরে ফেলে। জর্ডান তাকে দেখে গুলি চালালেও সেই লোকটার গায়ে কোনো গুলি লাগে না। গুলির আওয়াজ শুনে ওপর থেকে সব সৈন্যগুলো নিচে নেমে আসে এবং সবাই গুলি চালাতে থাকে। পুরো বাংকারটা অন্ধকার হয়ে যায় এবং সেই লোকটা কোথায় যেন হাওয়া হয়ে যায়। এরপর জর্ডান ডিসির পুরো টিমকে প্রজেক্টরে সেই নাৎসি সৈনিকদের কিছু দৃশ্য দেখায়, তবে সেখানে তারা নাৎসি সৈনিকদের লিডার হিসাবে সেই অদ্ভুত রকমের লোকটা যার নাম ব্রেথা তাকে দেখতে পায়। তারা অবাক হয়ে তাকিয়ে দেখে ব্রেথার ছবির দিকে। এতদিন যে লোকটাকে তারা তাদের কাছে রেখেছিল সে আসলে অদৃশ্য সৈনিকদের লিডার ছিল, অর্থাৎ ব্রিথাই সেই অদৃশ্য সৈনিকদের লিডার। তাকে দেখে একটা সৈনিক রেগে গিয়ে তার মাথায় একটা গুলি করে। তারা ভাবে তারা সেই লোকটা ব্রিথারকে মেরে ফেলেছে, তবে দেখা যায় ব্রিথার মরেনি, সে আবার জেগে ওঠে আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর তারা উপরে গিয়ে দেখে তাদের আরেকটা সাথী মারা গেছে। এখন তারা 4 জন বেঁচে আছে। তারা বুঝে যায় এখানে বেঁচে থাকা মুশকিল, একটু পর পর বা প্রতিদিন একজন একজন করে মারা যাচ্ছে। জর্ডান মেশিনটাকে ঠিক করতে থাকে। রাত হয়, জঙ্গল আবার সাদা আলোয় ভরে ওঠে, আর সেই অদৃশ্য সৈনিকগুলোর সাথে এবার ব্রিথারকেও দেখা যায়। ডিসিরা তাদের উপর গুলি চালাতে থাকে এবং ব্রিথারের আদেশে সৈনিকগুলো বাংকারের দিকে এগিয়ে আসে, আর ওদিকে জর্ডান মেশিনটাকে ঠিক করে ফেলে। তাদের বানানো মেশিন দিয়ে তাদেরকেই জর্ডান মারতে চায়। ডিসি এবং তার দল সেই অদৃশ্য সৈনিকগুলোকে প্ল্যান মতো তাদের সঙ্গে লড়াই করতে বাংকারের ভেতরে ওই মেশিনটার সামনে নিয়ে আসে। জর্ডান প্ল্যান করে সেই অদৃশ্য সৈনিকগুলোকে কোনোভাবে যদি এই মেশিনটার কাছে আনা যায় তবে জর্ডান এই লড়াই জিতে যাবে। তাই ডিসি ও তার দলবল মিলে সেই অদৃশ্য সৈনিকগুলোকে প্ল্যান মতো তাদের সঙ্গে লড়াই করে। ডিসিরা গুলি ছোড়ে এবং সেই মৃত সৈনিকগুলো তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। ডিসি জানতো যে সৈনিকগুলোকে গুলি করলেও মরবে না, কারণ তারা অনেক আগেই মারা গেছে। আসলে ডিসি চাইছিল তাদেরকে উত্তেজিত করতে, যাতে তারা তেড়ে গিয়ে রেগে ডিসিদেরকে মারার জন্য এই বাংকারের কাছেই আসে। আর ঠিক হয়ও সেটা। ডিসি এবং তার দল সে অদৃশ্য সৈনিকগুলোকে বাংকারের ভেতরে মেশিনটার সামনে নিয়ে আসে, আর সেই মেশিনটার সামনে আসা মাত্রই জর্ডান মেশিনটাকে চালু করলে অদৃশ্য সৈনিকগুলোর শক্তি ধীরে ধীরে কমতে থাকে। তারা এক এক করে বেহুশ হতে শুরু করে। সবাই এটা ভেবে নেয় যে জর্ডান এবং ডিসির দল তাদেরকে হারাতে পেরেছে, কিন্তু তারা ভুল ভেবেছিল। বিপদ এখনও শেষ হয়নি। হঠাৎই সেখানে একটা শর্ট সার্কিট হয় আর মেশিনটা নষ্ট হয়ে যায়। এরপর সেই সৈনিকগুলো আবার জেগে ওঠে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। সেই অদৃশ্য সৈনিকগুলো এক এক করে সবাইকে মারতে থাকে। এমনিতেই ডিসি দলের লোক খুব কম ছিল, আর যারা বেঁচে ছিল তাদেরকে সেই সৈনিকগুলো কাউকে গুলি করে কাউকে জুতো দিয়ে পিষে মেরে ফেলে। এবার শুধু বেঁচে থাকে ডিসি আর জর্ডান। দুজনেই বেশ আহত, ঠিকমতো চলতেও পারছে না। তারা নিজেদেরকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে নেয়। তাদের এই বাংকার থেকে বেঁচে পালানোর কোনো পথ নেই। তবে সেই ঘরটাতে তারা হঠাৎ একটা চিমনি দেখতে পায়। ডিসির পায়ে আঘাত লাগায় সে হাঁটতে পারছে না, তাই ডিসি জর্ডানকে বলে, তুমি এখান থেকে একাই পালাও। জর্ডান ডিসিকে ছেড়ে যেতে খুব খারাপ লাগে, তবে তাকে বাঁচতে হলে তাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতেই হবে। তাই জর্ডান সেই চিমনি দিয়ে উপরে উঠে আসে, তবে জর্ডান জানেই না সে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জর্ডান দেখে তার সামনে দাঁড়িয়ে ব্রেথার। এরপর দৃশ্য অন্ধকার হয়ে যায়। একটা গুলির আওয়াজ শোনা যায়। অবশেষে দেখা যায় জর্ডানকেও তারা মেরে ফেলে। এদিকে ডিসি শেষ পর্যন্ত তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে থাকে। শেষে দেখা যায় জর্ডানের টিম এসে পৌঁছায়, ব্যাকআপ টিম, এবং তারা দেখে এখানে সেখানে সবার লাশ পড়ে আছে। ডিসি আহত অবস্থায় মাটিতে পড়ে। তারা ডিসিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু ওরা জানে না যে হিটলারের মৃত সৈনিকগুলো এখনও পর্যন্ত তাদের ডিউটি পালন করে যাচ্ছে। তাদের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। ডিসি তো বেঁচে গেল, কিন্তু এখানকার এই অভিশাপ এবং হিটলারের এই অদৃশ্য সৈনিকরা যুগ যুগান্ত ধরে তারা এভাবেই থাকবে।
এখানেই থাকবে। জঙ্গলটা তাদের